প্রথমত হচ্ছে যে টেকনিক্যালি গভর্নমেন্ট রাইট যে এটা আদালতে বিচারাধীন বিষয়, এই জন্য তারা এই বিষয়ে কিছু করতে পারছেন না, টেকনিক্যালি রাইট। বাট বাংলাদেশে আদালতে বিচারাধীন বিষয়ে অতীতেও অনেক আন্দোলন হয়েছে এবং এটার ফলাফলও আমরা দেখতে পেরেছি। সুতরাং প্র্যাকটিক্যালি আন্দোলন এবং আন্দোলনের একটা ফলাফল থাকে। তো এখানে টেকনিক্যাল প্র্যাকটিক্যাল সিচুয়েশনের মধ্যে পার্থক্য আছে। আমরা ফিরে যাই 2018 সালে যখন কোটা নিয়ে আন্দোলনটা শুরু হয়। অনেক দিন ধরেই কোটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো কোটা নিয়ে যখন আন্দোলনটা শুরু হয় তখন দাবিটা কিন্তু ছিল সংস্কারের দাবিটা, কোটা পুরোপুরি বাতিল করার নয়। এবং 9 থেকে 13 পর্যন্ত একটা হঠাৎ করে বাতিল করে দেওয়া হয় কি 6 জন সচিবের একটা কমিটি করা হয়েছিল, তাদের একটা রিপোর্ট এবং অন্যান্য আরও কিছু বিবেচনা নিয়ে এটা বাতিল করে দেওয়া হয়। তো এই বাতিল করাটার সচিবরা কি মধ্যেই এটা পুরোপুরি বাতিল করতে বলেছেন? বাতিল করার মধ্যে ইয়েস, তারা বোধহয় এটা সুপারিশ করেছিলেন। এই বাতিল করার মধ্যেই ওই ঝুঁকিটা ছিল যে পুরোপুরি আপনি বাতিল করে দিলেন, বাট একটা সমাজে, একটা রাষ্ট্রে এবং পৃথিবীর অনেক দেশে, উন্নত দেশেও কোটার একটা ব্যাপার আছে এবং কোটাটা কেন করা হয়। আমাদের যে সংবিধানের কথা আমাদের শিক্ষার্থীরা বলছেন, সেখানে যেমন চাকরি সমতা এসব বলা হয়েছে, 27 অনুচ্ছেদে আপনি জানেন, আপনি সংবিধানে এটাও বলা হয়েছে যে পিছিয়ে পড়া মানুষ, অনগ্রসর জনগোষ্ঠী, নারী, তাদেরকে ইয়েতে মেইন স্ট্রিমে আনার জন্য তাদেরকে সুযোগটা সৃষ্টি করে দিতে হবে। সুতরাং আমাদের সংবিধানের আলোকেই এই যে কোটাটাকে আমরা দেখতে পারি। এখন দেখেন না, প্রতিবন্ধী মানুষ, তাদের তো সমাজে আনতে হবে। সুতরাং 1% কোটা আছে, এটা খুব বেশি নয় এবং এটা পাওয়াও যায় না, হয়তো এটা আরও কমানো যেতে পারে, 0.5% করলেও হয়তো পাওয়া যেতে পারে। আপনার যে আদিবাসী জনগোষ্ঠী যারা আছে, তারা অনেক পিছিয়ে পড়া আছে, তাদেরকে মেইন স্ট্রিমে যদি আনতে হয় তাদের জন্য একটু কোটা রাখতে হবে। বিশেষ করে আমি নারীদের ব্যাপারে কোটা রাখার ব্যাপারটা পুরোপুরি সমর্থন করি এই জন্য, তার আমার সমর্থনের অন্য যুক্তির চেয়ে একটা ইউরোপের যাই। ওই দেশটা তো খুব উন্নত। ইউরোপীয় পার্লামেন্ট কিন্তু একটা আইন করেছে যে প্রাইভেট সেক্টরে নীতিমালা পর্যায়ে, মানে পলিসি লেভেলে 40% নারী থাকতে হবে প্রাইভেট সেক্টরে। আপনি দেখেন কত শক্ত আইন, মানে শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে না, এবং কোথায় যে একেবারে পলিসি লেভেলে, সিইও, তারপরে ডেপুটি অথবা ডিরেক্টর, এইসব লেভেলে। সো নারীকে যে আমাদের 50% নারী আছেন, তাদেরকে যে একটা সমতায় আনতে হবে, এটা কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে, এই বোর্ডটা থাকতে হবে। 82-র আগে তো আমাদের পুলিশ সার্ভিসে, সিভিল সার্ভিসে, মিলিটারি সার্ভিসে নারীদের নেওয়াই হতো না। তো আপনি চিন্তা করেন যে নারীদেরকে আমরা কতদিন পর্যন্ত বঞ্চিত রেখেছিলাম। এখন যে আমরা নারীদেরকে নিচ্ছি, যে কোটা ছিল বাতিল করার পরে অবস্থার পরিবর্তন ঘটেছে। আপনি নারীর সংখ্যা কত, 10 থেকে 12% সিভিল সার্ভিসে, কয়েকজন সচিবদের 60 জনের মধ্যে 4 জন সচিব নারী হয়েছেন, এবং বিচার বিভাগে হয়তো 1-2 জন বিচারপতি হয়েছেন হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্ট আপিলের ডিভিশনে। তো আপনি দেখতেই পাচ্ছি তো যে আমরা, তারা অনেক পিছিয়ে আছে। সো তাদের তো কোটার মধ্যে তাদের থাকতে হবে। এবং এখন কোটাটা কতটুকু হবে এটা নিয়ে একটা আলোচনা হতে পারে, এটা সংস্কার নিয়ে আলোচনা সবসময় হতে পারে। আমাদের দেশের যে অবস্থা, আমাদের সরকারের চরিত্র যাই হোক, সেটা গণতান্ত্রিক হোক, কর্তৃত্ববাদী হোক, ভোটের সরকার হোক, ভোট ছাড়া সরকার হোক, অথবা সামরিক সরকার হোক, স্বৈরাচার হোক, আমাদের সরকার এবং আমাদের যে রাষ্ট্রের যন্ত্র আছে, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তারা তো কোনো আলাপ আলোচনায় বিশ্বাস করে না রে ভাই। এই যে পাবলিক সার্ভিস কমিশনের একটা বিবৃতি নিয়ে আমরা একটু আগে কথা বললাম, তারা কোনো রকম ওপেন মাইন্ড না, তারা আলাপ আলোচনা করতে চায় না। আপনি আলাপ আলোচনা করেন না, আলাপ আলোচনা করে তো একটা সমাধানে পৌঁছতে। হ্যাঁ, আপনি বলছেন যে তারা 10% পর্যন্ত রাজি ছিল। ভারতে তো কোটা আছে 49%, তাতে তো তাদের কোনো অসুবিধা হচ্ছে না। এবং ভারতের সুপ্রিম কোর্টে যখন 10% চালু করছিল মোদি গভর্নমেন্ট, এই যে পিছিয়ে পড়া মানুষদের জন্য, এবং তারপরে তার ব্যাখ্যা আছে কিন্তু কারা পিছিয়ে পড়া মানুষ, যার 5 একরের কম জমি আছে, যার বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম, এইরকম করে তারা কতগুলো কোয়ালিফিকেশন দিয়েছে যে এদেরকে পিছিয়ে পড়া মানুষ, সুতরাং এরা কোটা সুবিধা পাবে। আবার যে পরিবার একবার কোটা সুবিধা পাবে সে আর পাবে না। যে পরিবারে একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, একজন আইসিএস অফিসার আছে, অথবা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের অফিসার আছে, অফিসার পর্যায়ে আছে, সেই পরিবার তো পিছিয়ে পড়া পরিবার, তারা কোটা পাবে না। একবার কোটা ব্যবহার করলে আর কোনো কোটা ওই পরিবার আর ব্যবহার করতে পারবে না। তা আমরা তো আমাদের দেশে যে যখন থেকে আমরা কোটা রাখছি, কোটা তো তার আগেও 25 বছর ছিল পাকিস্তানে, ব্রিটিশ আমলে কোটা ছিল, সেই সময় কোটা রাখতে হয়েছে কেন, আইসিএস অফিসার সব সাদা চামড়া হবে, আমাদেরকেও কিছু দাও। পাকিস্তান আমলে সিএসপি কোটাতেও ছিল, মেধাতেও ছিল, আমরা আমাদের কয়েকজন হয়তো সিএসপি হতেন, কিছু মেধাতে, কিছু কোটাতে হতেন। তো এখনও পাকিস্তানে কিন্তু কোটা ব্যবস্থা আছে, এবং এটা অনেক বড়, কারণ 4টা প্রদেশে ভাগ করে। সো প্রদেশগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য এটা আছে। তো এইটা নিয়ে আমাদের একটা ব্যাপক গভীর আলোচনার দরকার আছে। ইন্ডিয়াতে চিফ জাস্টিস জিজ্ঞেস করে কোটা কি অনন্তকাল চলবে,
এটা জিজ্ঞেস করে এবং সেটার উত্তর দিতে হয় সরকারকে, কেন চলবে, কি কারণ আছে, কোটাতে আমরা কি পরিমাণ অনগ্রসর মানুষকে করতে পারলাম, অগ্রসর করতে পারলাম। আমাদের তো কোনো রেকর্ড নেই, আমাদের যে কোনো কোটাতে, মুক্তিযুদ্ধের কোটায় মুক্তিযুদ্ধের কোটাই ধরেন যে এই কোটাতে বা নারী কোটা, এই কোটাতে আমরা কতজনকে অগ্রসর করতে পারলাম, আমার কোনো ডাটা আছে কিন্তু আমি জানাবো না। আমি স্বচ্ছতা জব দিয়েতে বিশ্বাস করি না আমি, সুতরাং আমি কিছু জানাবো না, আমি চুপচাপ এসব করে যাব এবং তারপরে এরকম একটা পরিস্থিতি হবে, তখন আন্দোলন হবে, তখন একটা যেন সিদ্ধান্ত দিয়ে দেবো। সেজন্য আমি মনে করি যে কোটার ব্যাপারটা, সংস্কারের ব্যাপারটা আলোচনা করা উচিত, আলোচনা করে এটাকে সমাধান করতে হবে। এখন যে শিক্ষার্থীরা রাস্তায় আছেন তারা কি সবাই কোটা উঠে গেলে সবাই চাকরি পাবেন? পাবেন না তো। আমাদের যে বিসিএস এর কথা যদি ধরেন, আমাদের 1500+ হয়তো বিসিএস এ নিয়োগ করা হয়, তার মধ্যে টেকনিক্যাল আছে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, তাদের তো একদম লেভেল আছে। শিক্ষক হতে হলে আপনার MA-তে ডিগ্রি লাগবে, ডাক্তার হতে হলে MBBS, ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে। সো টেকনিক্যাল বাদ দেন, বাদ দেওয়ার পর দেখবেন না আপনার 700-800 মাত্র আছে জেনারেল কোটা। এই পুলিশ প্রশাসন, NBR, হ্যাঁ, যে 8টা-10টা ফ্যামিলি প্ল্যানিং, এই সব মিলিয়ে 700-800। আর আমাদের আনসার মানে সব মিলিয়ে 700-800 হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন, আমরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত মানুষ অ্যাড করছে, কত শিক্ষার্থী অ্যাড করছে প্রতি বছর? 20,000 গ্রাজুয়েট অ্যাড করছে, 10,000 MA পাস করছে আর 10,000 গ্রাজুয়েট, মানে অনার্স পাস করলে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দেশে 42 লক্ষ বেকার, শিক্ষিত বেকার আছে গ্রাজুয়েশনের উপরে। যে দেশে এত মানুষ বেকার, এত মানুষের চাকরির দরকার, সেই দেশে যখন একটা মানুষের মাথার চিন্তা করে কোটা আছে এই জন্য আমার চাকরি হয় না, এটা খুব স্বাভাবিকভাবে তাকে কিন্তু তার মনের মধ্যে লাগে। তো এই যে তার মনে যে অবস্থাটা হচ্ছে, তার সাথে তো আলাপ আলোচনা করে ঠিক করতে হবে, ভাই এই কারণে এইটুক কোটার দরকার আছে, এই কারণে এই কোটাটুক তুমি মেনে নাও, বাকিটা তুমি আমরা ইয়ার মধ্যে করি। আগে তো 80% ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে 40%, 44%। এখন এটাকে নিশ্চয়ই আমরা আপসাইড ডাউন করতে পারি, আমরা 60-40 করতে পারি, আমরা 70-30 করতে পারি, আমাদের 90-10 একবারে যাইতে হবে এরকম না। আর কোটাটা যতটুকুই আপনি দিবেন এটা রিভিউ হতে হবে, এটা রিভিউ হতে হবে, কোনো অনন্তকালীন ব্যবস্থা না।